ওয়েলকাম টু সিমলা মানালি। বন্ধুরা, এই সময় যদি ঘুরতে আসেন তাহলে আপনারা এই লেভেলের মজাটা পাবেন। এখন প্রচণ্ড বরফ পড়ছে, প্রচণ্ড চারিদিকে বরফ পড়ছে। চারিদিকটা জাস্ট একবার দেখুন। আমাদের গাড়ি জামে আটকে আছে, তাতে কোনো পরোয়া নেই, কিছু নেই, কারণ আস্তে আস্তে ঠিক এগিয়েই যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে মুহূর্ত, এই যে নতুন নতুন মানুষের সাথে পরিচয়, এখানে এসে একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। উনি ভালো বাংলা বলতে পারেন। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মাখন আছে। মাখন? হ্যাঁ। আপনি এখানে কি করেন? আমি এখানে ট্যাক্সির কাজ করি চণ্ডীগড় থেকে। বাহ, আপনি এত সুন্দর বাংলা কি করে জানলেন? আমার জানো বেহালায়? বেহালায় বেহালায় তো আমার বাড়ি। হাত মেলান। বাহ, আমি পাঠকপাড়া বালানন্দ হসপিটাল আছে না, পাঠকপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কাছে আমার জন্ম আছে ওখানে। বাহ, ওখানে কতদিন ছিলেন? আমার 84 এসে গেছিলাম আমরা। আচ্ছা, পাঞ্জাব। পাঞ্জাবে চলে এসেছিলেন। ইন্দিরা গান্ধী মারা গেছিল, তখন থেকে আমার এখানে আছে। বাহ চণ্ডীগড় থেকে। বাহ, দেখুন, ভ্রমণ করলে এটাই একটা আনন্দ যে কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। ওয়েলকাম টু মানালি। যে জিনিসটার জন্য, যে মুহূর্তটার জন্য এখানে আসা, ঠিক সেটাই এখন হচ্ছে। এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:50। মানালিতে এখন -5 ডিগ্রি আর হেভি স্নোফল হচ্ছে, হেভি। আমার গাড়ি অনেকটা এগিয়ে গেছে আমাকে ছেড়ে। তবে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে যারা ঘুরতে আসছেন, যারা এখন ফেসে গেছেন, তাদের ওই লাগেজ নিয়ে হোটেল অবধি যাওয়াটা কিন্তু সত্যিই ভীষণ চাপ। এটা কিন্তু সত্যিই সমস্যার বিষয়। আমি যে গাড়ির গেটটা খুলবো, গেটটাতেও পর্যন্ত বরফ জমে গেছে। খুব খিদে পেয়েছে, গাড়িতে 6 ঘন্টার মতো আটকে আছি, তাই বাধ্য হয়ে বেরোলাম। বেরিয়ে সামনের কোনো হোটেলে দেখি যদি কিছু খাবার পাই। রাস্তায় 2 থেকে 3 ফুট লেয়ার হয়ে গেছে। এই লেয়ার কেটে কিভাবে যাবে? তবু একটা বাঁচোয়া যে আমাদের গাড়ির সামনে বরফ কেটে যাওয়ার গাড়িটা রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। রাস্তা কাটার গাড়িও আটকে গেছে, রাস্তা কেটে যেতেই পারছে না। আর আমাদের গাড়ি ওই বাসটার পেছনেই আছে। বন্ধুরা, বরফ যতটাই ভালো, স্নোফল যতটাই ভালো, আবার ততটাই কিন্তু ভয়ঙ্কর যখন আপনারা এই স্নোফলের মধ্যে সারা দিন বা পরপর 2 দিন ফেঁসে যাবেন। আজকের ভিডিওতে আমি ওইটাই দেখাবো যে কিভাবে আমরা মানালি থেকে বাড়ি ফেরার সময় এতটাই স্নোফল হলো যে আমরা কিভাবে 2 থেকে 3 দিন ফেঁসে গেলাম, কিভাবে আমাদের ট্রেন সব মিস হয়ে গেল, কিভাবে আমরা নিচে নামলাম। অর্থাৎ এই বরফ টানা 23 তারিখ সকাল 6টা থেকে পড়া শুরু করেছে, 24 তারিখ বেলা 11টা অবধি, অর্থাৎ টানা 1.5 দিন পড়ার ফলে পুরো মানালি শহর স্তব্ধ হয়ে গেছিলো। একটা গাড়ি ঘোড়া কিচ্ছু চলছিল না, একদম মানে বাজে অবস্থা হয়ে গেছিলো, যার ফলে বাড়ি ফেরার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। এই ভিডিওর মধ্যে আপনারা সেটাই দেখতে পাবেন যে কিভাবে কষ্ট করে আমরা বাড়ি ফিরলাম। হচ্ছে আমাদের রুম, আর এই রুম থেকে আমরা দেখছি এখন স্নোফল। কিচ্ছু নেই, একটা দোকানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, এত লোকজন গাড়িতে আটকে আছে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। মাথাটাও ঘুরছে হালকা হালকা, এই ঘুরকে যাচ্ছিলাম এক্ষুনি, মাথাটাও ঘুরছে হালকা হালকা, কী যে করবো। আর পিঠে একটা ভারী ব্যাগ। তাও ভাগ্য ভালো যে বড় লাগেজটা গাড়িতে আছে, আর ড্রাইভারটাকেও ভালো বলতে হয়। তো ধোঁয়া উঠছে, এত ধোঁয়া উঠছে, খাবো কী করে? কিন্তু জাস্ট খেতেই হবে, কারণ এখনও আমাদের প্রায় 6 কিলোমিটারের মতো হাঁটতে হবে। গাড়ি আরও এগিয়ে গেছে। গাড়ি যতটা এগিয়ে যায় ততটা আমাদের জন্যই ভালো। এই তো দেখুন আমাদের ড্রাইভার দাদা কেমন ডান্স করছে, দেখুন আনন্দে। ও কেউ বলবে এক্ষুনি দাদা আমাদেরকে চণ্ডীগড় নিয়ে যাবে। चले दादा ने बहुत अच्छा डांस किया, अभी हम लोगों को लेके जाएगा चंडीगढ़। दादा কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। ট্যুর পিকার্সের সাথেই এসেছেন তো? পিকার্সের সাথেই আমরা এসেছি। কেমন এই পুরো ট্রিপটা কেমন লাগলো? পুরো ট্রিপটাই খুব ভালো লেগেছে। আচ্ছা, মানালিতে কি আরো একদিন থাকবেন? না, আজকেই লাস্ট। কারণ আজকে লাস্ট, আজকে আছে, কালকে বেরোবেন তো? আর স্নোফল দেখে কেমন লাগে? আমাদের যে এখানে যে ড্রাইভার সব আমাদের যে নিয়ে এসছে, হ্যাঁ, আমাদের খুব ভালো এনজয় করিয়েছে, খুব ভালো সাইট সিইং করিয়েছে। আচ্ছা, আজকে দিন বলে নিয়ে যায়। খাওয়া দাওয়া, ড্রাইভার, রুম সব ভালো লেগেছে? সব ভালো লেগেছে, সব ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বিশ্বজিতাকে। হ্যাঁ ঠিক আছে। এই দেখুন বাইরে এই পরিমাণ স্নোফল হচ্ছে। দাদা আপনাদের কেমন লাগছে ঘুরে?
আমি বলেছি যে একদম সুন্দর ঘর, গাড়ি, ড্রাইভার, খাওয়া দাওয়া একদম পারফেক্ট। ঘরটা একদম সত্যি সুন্দর, মানে ভিউটা আপনাদের সাংঘাতিক ভালো, হ্যাঁ, ভিউটা। সাংঘাতিক ভালো। कुक को मैं थैंक्स खाने के बोल मामले में हम कभी भी कोई भी कम्प्रोमाइज नहीं करते। अच्छा क्वालिटी में कोई कम्प्रोमाइज नहीं। अच्छा हाँ टूर पे कर कस्टमर पैसा खर्च किया आता है, अगर हम उसको खाना रहना अच्छा नहीं देंगे तो हमारे व्यक्ति का कोई फायदा नहीं। एकदम इसलिए हमें सबसे ज्यादा पहले कोशिश होती है उसका रहना और खाना जितना हो सके हाई क्वालिटी। हाई क्वालिटी मेंटेन। और सभी तो रूम आप लोगों का अच्छा ही है, व्यू मैक्सिमम सभी व्यू रूम है, टूर पे कर व्यू रूम। চলুন তাহলে গল্প শুরু করা যাক। শুরু হচ্ছে আমার বাড়ির কাছে স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে অর্থাৎ টালিগঞ্জ থেকে মেট্রো ধরে আমি সোজা চলে গেলাম নোয়াপাড়া মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রোর লাইন চেঞ্জ করে আমি সোজা চলে যাব জয় হিন্দ স্টেশন। জয় হিন্দ স্টেশন হচ্ছে একদম কলকাতা এয়ারপোর্টের পাশে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক পাশে হচ্ছে এই নতুন মেট্রো স্টেশন। মেট্রো করে আমি চলে আসলাম। এসে এতটাই ভালো লাগলো যে একটা 10 দিনের জন্য ট্রিপে যাচ্ছি, বরফ দেখবো বলে ভীষণ মজা হচ্ছে। আর এইবারের ট্রিপে আমার সঙ্গী সুব্রত। প্রবেশ করে গেছি এয়ারপোর্টের মধ্যে। আর এইবারের জার্নিতে আমি একা নই, আমার সাথে আছে সুব্রত, যার চ্যানেলের নাম SR লাইফ টুলস। আপনারা সবাই চেনেন, খুবই ভালো ছেলে। ওর সাথে অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান হচ্ছিল, অনেকদিন ধরে প্ল্যানিং। তো এইবারে আমরা দুজনে গিয়ে স্নোফলের মজা নেব, যদি পড়ে তো। কি মনে হচ্ছে, স্নোফল পড়তে পারে? কাশ্মীর গেলাম, কাশ্মীরে তো পাইনি, আচ্ছা। হালকা হালকা বরফ পেয়েছিলাম। এবার দেখি এখানে গিয়ে কি পাই, ইচ্ছা তো স্নোফল আছে পাওয়ার চান্স আছে, কারণ 22 আর 23 তারিখ আমরা মানালিতে যে দুদিন থাকবো, স্নোফল পাওয়ার চান্স প্রবল, মানে ওটা ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে। এবার দেখা যাক কি হয়। ঠিক আছে, এখন আমাদের হাতে 1 থেকে 1.5 ঘন্টা আছে, কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপর আমাদের ফ্লাইট আছে কটায়? 8:30 না? 8:25। আর আমাদের নামাবে 11টায়, চণ্ডীগড় নামবে 11টায়। ঠিক আছে। আমাদের টিকিট পড়েছিল 8,300 টাকা করে পার হেড। আপনারা চাইলে একটি মাত্র ট্রেন চলে নেতাজি এক্সপ্রেস, সেটা করেও যেতে পারেন, বাট আমাদের হাতে সময় কম থাকার ফলে আমরা ফ্লাইটটাকেই বেছে নিলাম। আমরা নামবো চণ্ডীগড় স্টেশন। ওই হচ্ছে আমার উইন্ডো সিট, ঠিক আমার উল্টো দিকে পড়েছে সুব্রতর উইন্ডো সিট। তো দুজনেই বেশ মজা করতে করতে, আনন্দ করতে করতে সোজা চলে গেলাম আমাদের কলকাতা শহরকে বিদায় জানিয়ে। এত সুন্দর লাগছিল ওপর থেকে এই কলকাতা শহরটাকে বিদায় জানিয়ে, একটু ঘুম দিয়ে সোজা চলে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্ট। চণ্ডীগড় এয়ারপোর্টে নামার আগে চণ্ডীগড় শহরটাকে ভীষণ সুন্দর লাগছিল, তবে কলকাতাটা একটু বেশি সুন্দর। যাই হোক, ওপর থেকে বেশ দেখতে ভালোই লাগলো। এই আমরা নেমে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্টের সামনে। তাহলে আপনারা চাইলে কালকা মেলে করে অর্থাৎ নেতাজি এক্সপ্রেসে করেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা কালকায় নেমে যাবেন। আমরা এয়ারপোর্টে নাম। এবার আমাদের সমস্ত দায়িত্ব ট্যুর পিকার্সে। ট্যুর পিকার্স নামক একটি বিশ্বস্ত সংস্থাকে এবারে আমরা বুক করেছি, তাদের সাথে ঘুরে দেখব সিমলা, মানালি, কাসল। তো ট্যুর পিকার্স তাদের গাড়ি পাঠিয়েছিল এয়ারপোর্টে। আপনারা যদি ট্রেনে করে আসেন, আপনাদের গাড়ি কালকাতেও পাঠাবে, এছাড়া আপনারা টয় ট্রেনে করেও যেতে পারেন। আমরা টয় ট্রেনে করে চড়বো বলে আমরা কালকা স্টেশনের সামনে একটি হোটেলে থেকে গেলাম। এটিও আমাদের নিজেদের খরচা, অর্থাৎ আপনাদের টিকিট, আপনাদের যাবতীয়, আপনারা ফ্লাইটে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন। তারপরে ট্যুর পিকার্সের জার্নি শুরু হবে, আপনাদের ট্যুর পিকার্সের সাথে জার্নি শুরু হবে সিমলা থেকে। সিমলা, মানালি, কাসল এবার ওরা ঘোরাবে। তো যাই হোক, আমরা আমাদের ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। তো আমরা কালকা থেকে টয় ট্রেন চড়তে চড়তে ওপরে চলে গেলাম সিমলা স্টেশন। এত মানে কি বলবো, যে তার কয়েকদিন পরেই, 2-3 দিন পরেই এই সব জায়গাগুলো পুরো বরফে ভরে গেছে। যাই হোক, সেটা বলে লাভ নেই, কারণ আমরাও প্রচুর বরফ পেয়েছি মানালিতে, সেটাই আজকে এই এপিসোডে দেখাবো। দেখুন, আমরা সিমলা স্টেশনে চলে আসলাম। সিমলা স্টেশনে এত সুন্দর লাগছে, সিমলা স্টেশনটাকে আবার প্রায় 3 বছর পর দেখলাম। আচ্ছা, সিমলা স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবেন, সেটাও ট্যুর পিকার্সই ঠিক করে দেবে। ট্যুর পিকার্স এর আন্ডারে এই যে হোটেলটা, হোটেল রাজদূত, এত সুন্দর হোটেল, এর ভিউ কিন্তু অসাধারণ। তার আগে বলে দিই, এই ভিডিওতে আমি অল্প অল্প করে দেখাবো কীভাবে সিমলা থেকে কাসল থেকে কীভাবে আমরা মানালিতে গেলাম। বাট মানালিতে গিয়ে কেমন বরফ এনজয় করলাম আর কেমন অসুবিধার মধ্যে পড়লাম, সেটাই কিন্তু এই ভিডিওর মূল লক্ষ্য। যাই হোক, দেখুন ট্যুর পিকার্সের দেওয়া রুমটা দেখুন, জাস্ট সিমলাতে এত সুন্দর ডবল উইন্ডো আর বড় বড় উইন্ডো, যেটা সকালবেলা একটা আলাদাই রূপ নেবে। এই হচ্ছে বাথরুম, মানে রুম থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে প্রত্যেকটা ঘর কিন্তু খুবই সুন্দর এই হোটেল রাজদূতের। এই দেখুন সকালবেলা কি সুন্দর লাগছে, দেখুন সকালবেলা উঠে আমি খাওয়া দাওয়া করছি, আমার দুপাশের উইন্ডো থেকে দেখুন পুরো সিমলা সিটিটাকে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা রেডি হয়ে স্নান টান করে সিমলাতে সাইট সিন করতে বেরোলাম। প্রথমেই চলে এলাম ঝাকু টেম্পেলে। এই হনুমানজির 108 ফুটের এই এত উচ্চ
উচ্চতম এবং এত বড় মূর্তি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এটি পুরো সিমলা সিটির সব থেকে উচ্চতম মূর্তি এবং পুরো শহর থেকে এটি দেখতে পাওয়া যায়। তারপরে আমরা হনুমানজির মন্দির ঘুরলাম, ওখান থেকে আমরা 300 টাকা করে টিকিট কেটে সোজা রোপওয়ে করে চলে আসলাম সিমলা ম্যাল। আপনারা গাড়ি করেও আসতে পারেন, আর যদি আপনারা ম্যাল থেকে ঝাকু টেম্পেলে যান এবং ঝাকু টেম্পেল থেকে যদি ফের ম্যালে আসেন তাহলে আপনাদের রোপওয়েতে পড়বে 550 টাকা। তো আমরা যেহেতু একটা ফেয়ার করলাম, বেশ ভালো লাগলো, রোপওয়ে করে চলে আসলাম সিমলা ম্যাল। এই সিমলা ম্যালেই কিন্তু এখন পুরো বরফে ভর্তি। আমরা জাস্ট এখানে ছিলাম 21 তারিখ আর বরফ পড়েছে 23 তারিখ। 23 তারিখ আমরা মানালিতে ছিলাম, 23 তারিখ সিমলা মানালি সব জায়গায় বরফ এত পরিমাণ পড়েছে, পুরো ঢেকে গেছে এই সিমলা রিচ বা এই সিমলা ম্যাল। যাই হোক, এই সিমলা ম্যালে আমরা বেশ মজা করলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম বাঙালির অতি প্রিয় সিমলা কালীবাড়ি। সিমলা কালীবাড়িতে গিয়ে মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম জানালাম এবং মায়ের তখন পূজা হচ্ছিল। এত সুন্দর লাগছিল মায়ের পূজা, দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে দেখলাম, দারুণ লাগলো। মানে সিমলা কালীবাড়ির একটা আলাদাই আভিজাত্য আছে, ওখানে গেলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে। আর সিমলা কালীবাড়িতে কিন্তু খাওয়া দাওয়াও পাওয়া যায়। আমরা তখন গেছিলাম 4টের সময়, ভেবেছিলাম খাওয়া পাবো না, কিন্তু তারপরে দেখলাম ভাত, সোয়াবিনের তরকারি, মাছ, ডাল, বেগুন ভাজা, আরও অনেক কিছু খেয়ে বেশ মানে তৃপ্তি লাগলো আর কি। সারাদিন অনেক ঘুরেছি, তারপর যখন রুমে আসলাম মানে মনটাই ভরে গেল। রুমের এই সন্ধ্যার যে রূপ, বাইরের যে প্রকৃতির দৃশ্য, সূর্যাস্ত, এটা দেখে মনে হলো যেন এই রুম থেকে আর বেরোবো না। এত সুন্দর রুম প্রোভাইড করেছে ট্যুর পিকার্স, আপনারা চিন্তা করতে পারবেন না। ট্যুর পিকার্সের আন্ডারে গেলে আপনাদের সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার, এই দেখুন রাতের ডিনারও কিন্তু আপনাদের প্যাকেজের মতো থাকবে। আপনাদের শুধু দুপুরের লাঞ্চটা যেদিন যেখানে থাকবেন ওটা নিজেদের টাকায় করতে হবে। তারপর আমরা সিমলাতে আরও অনেক জায়গায় ঘুরেছি, সেটা পরের এপিসোডে ভালো করে দেখাবো। আমরা সিমলা থেকে সোজা চলে এসেছি কাসলে আমাদের একটি নাইট স্টে আছে। এই হচ্ছে কাসলের হোটেল একদম নদীর ধারে। কাসলের যে পার্বতী নদী, সেই নদীর ধারেই কিন্তু আমাদের হোটেলের পাশে এই যে বসার জায়গাগুলো নদীর ধারে, জাস্ট অসাধারণ। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি পুরো কমপ্লিট পার্ট বাই পার্ট ভিডিও আনবো এবং কমপ্লিট একটা ট্যুর গাইডও আনবো, কিন্তু এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সিমলাতে আমরা কতটা বরফ পেয়েছি এবং বরফে মানুষের কী অসুবিধা হতে পারে, কিভাবে বরফ থেকে বেরোবেন, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। তার জন্য একটু ধৈর্য ধরুন, হঠাৎ করে আপনাদের ওটা দেখালে আপনারা বুঝতে পারবেন না, তাই প্রথম থেকে আপনাদের একটু করে দেখাচ্ছি। এই হচ্ছে কাসলের নদী মানে একদম মানে আমাদের হোটেলের পাশেই। তারপর ওখান থেকে আমরা গেলাম মাত্র 5 কিলোমিটার দূরে মণিকরণ। মানে এই গুরুদ্বারাতে আপনারা গেলে আপনাদের মন ভরে যাবে। আর এই সময় মার্চ এপ্রিল মাসে এই সময় এত সুন্দর লাগে সিমলা মানালি। আপনারা অবশ্যই সিমলা মানালি আসুন এবং এই জায়গাগুলো ঘুরে যান। এই গুরুদ্বারাতে ভাবুন, এত ঠান্ডা মাইনাসের মধ্যে এখানে গরম জল বেরোচ্ছে। এইখানে স্নান করলে অনেক পুণ্য লাভ করবেন। এবং শুধু এখানে স্নান নয়, এখানে আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে প্রসাদ গ্রহণ করবেন, রুটি, ভাত, ডাল, তরকারি। তারপর আমরা ওখান থেকে সোজা চলে যাব মানালির উদ্দেশ্যে যাওয়ার পথে একটা জায়গায় আমার ভাই সুব্রত ওই রিভার রাফটিং করলো, এত ভালো লাগলো। মানে পুরো বোট ওই 4,500 টাকা আপনারা বুক করতে পারেন, তাদের 5 জন 10 জন। তারপর যাওয়ার পথে আমরা মাতা বৈষ্ণব দেবীর টেম্পেলে ঢুকলাম, সেখানে মায়ের দর্শন করলাম, কালী মায়ের দর্শন করলাম। তারপরে আমরা এসে পৌঁছালাম গাড়ি করে বিকাল মানালি ম্যালে। এবং মানালি ম্যালের পাশেই ঠিক 200-300 মিটার দূরেই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলও ট্যুর পিকার্সের মানে আন্ডারেই ট্যুর পিকার্সই সব কিছু আয়োজন করে দিয়েছে। এই হচ্ছে হোটেল সাবা ইন মানালিতে, এটাও ট্যুর পিকার্সেরই একদম। মানে হোটেল থেকে 300-400 মিটার পায়ে হেঁটে, অর্থাৎ পায়ে হেঁটে 2-3 মিনিট। তারপর যখন মানালিতে গিয়ে দেখলাম এত সুন্দর লাগছে এই ম্যালটাকে। মানে ওখানে একটি কার্নিভাল চলছিল, যার ফলে ম্যালকে এত সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখে সত্যি মন ভরে গেল। এবং সেখানে সবাই কত আনন্দ মজা করছে, মানে সবাই আশা করে আছে যে কখন স্নোফল হবে। আর তখন হচ্ছে 22 তারিখ, ঘড়িতে তখন মানে বাজে রাত্রিবেলা, কিন্তু স্নোফল হওয়ার মানে আমরা মানে প্রেডিক্ট করছি যে স্নোফল এবার হতে পারে, 23 তারিখ হতে পারে, কিন্তু স্নোফল হওয়ার কোনো রকম লক্ষ্যমাত্র আমরা দেখছিলাম না। কি করে বুঝবো যে কিছুক্ষণের মধ্যেই রাত পোহালেই পুরো মানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা অটল টানেল ঘুরলাম, আমরা শিশু ঘুরলাম, আমরা সোলাং ভ্যালি ঘুরলাম। দেখুন সোলাং ভ্যালির অবস্থা দেখুন, পুরো খটখটে মাঠ। ঠিক তার কিছুক্ষণের মধ্যে 5-6 ঘন্টার মধ্যে এই জায়গাগুলো কিন্তু পুরো ভরে গেছিলো। তারপর আমরা হিড়িম্বা টেম্পেলে গেলাম, মায়ের দর্শন করলাম, সেখানে ঘুরলাম। ঘুরতে সারাটা দিন আমরা সাইট সিন করলাম, করে একটি বাঙালি হোটেল শান্তিনিকেতন, ভীষণ ফেমাস শান্তিনিকেতন এই হোটেল।
মানালিতে। সেখানে গিয়ে মাটন খেলাম, ডাল খেলাম, মাছের মাথা দিয়ে একটি তরকারি খেলাম, পোস্ত খেলাম, বেগুন ভাজা খেলাম, খেয়ে রাত্রিবেলা ফের আবার মেলে আসলাম। তারপর রুমে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন যখন সকালবেলা হলো তখন 6টার সময় রুম থেকে দেখলাম যে আমাদের স্বপ্ন সফল, ভীষণ জোরে স্নোফল হচ্ছে আর হেভি স্নোফল হচ্ছে। তাড়াতাড়ি করে ভাইকে ডেকে আমি সোজা চলে আসলাম বাইরে। আপনাদের কি বলবো বন্ধুরা, এতটাই মনটা ভালো লাগছিল যে আমাদের যাওয়ার দিন এই রকম স্নোফল হচ্ছে। আমাদের আজকে বেরোনোর কথা হচ্ছে সকাল 9টা কি 9:30। আমরা জানি সকাল 6টা থেকে ভীষণভাবে এনজয় করে নেবো 9টা অবধি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কে জানতো যে আরও 2 দিন আমরা ওখানে আটকে পড়বো। এতটাই স্নোফল হচ্ছে যার ফলে আমাদের বাড়ি ফেরাটাই অনিশ্চয়তা হয়ে যাবে, যার ফলে আমাদের গাড়ি পুরো বরফের মধ্যে ঢেকে যাবে, যার ফলে রাস্তাঘাট, ঘর বাড়ি সব কিছু বরফে ভরে যাবে। সেই গল্পটাই এইবার আপনারা দেখতে পাবেন যে বরফ যতটা ভালো, স্নোফল দেখতে যতটা ভালো, কিন্তু আসলে স্নোফল ততটাই ভয়ঙ্কর। ওয়েলকাম টু মানালি। যে জিনিসটার জন্য, যে মুহূর্তটার জন্য এখানে আসা, ঠিক সেটাই এখন হচ্ছে। এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:50। মানালিতে এখন -5 ডিগ্রি আর হেভি স্নোফল হচ্ছে, হেভি। মানে আজকে 23শে জানুয়ারি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তার সাথে সাথে আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ আজকে সরস্বতী পুজো। তো সেই জন্য বিশাল পরিমাণ আনন্দ লাগছে, মজা লাগছে। আর এই মুহূর্তটার জন্য এখানে আসা, মানে হেভি স্নোফল হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে কোমর অব্দি বরফে ভরে যাবে, মানে এতটাই ভালো লাগছে। আবার আজকে আমাদের চণ্ডীগড় যেতে হবে 10টার সময়, সেটা একটু ভয় লাগছে, বাট এখন তো এনজয় করে নি। এই রুটি গিয়ে বোধ গিয়ে হবে জীবনের এই মুহূর্তগুলো আর ফিরে পাওয়া যায় না। এর জন্যই ভ্রমণ ভীষণ পরিমাণ প্রয়োজন। আমাদের হোটেল থেকে বেরিয়ে প্রত্যেকটা গেস্ট, এখানে দেখুন যত লোকজন আছে সবাই কিন্তু বাইরে বেরিয়ে এসছে, ভীষণই মজা করছে। সুব্রত একটুখানি বেরিয়ে আবার ঢুকে গেল, বাট আমি এখন বিশাল পরিমাণ ভিজবো, এখানে ভিজবো না, অর্থাৎ স্নোতে মজা নেব। আপনারাও তাড়াতাড়ি চলে আসুন এই জানুয়ারি ফেব্রুয়ারিতে মানালিতে এবং সিমলাতে। এই হচ্ছে আমাদের হোটেল সাবা মানালি ইন। পুরো বরফে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে আমাদের হোটেল, এবং এখানেই ড্রাইভারদের আসল তাদের খেলা, যে কিভাবে তারা গাড়িটাকে এই বরফের মধ্যে নিয়ে যাবে। দেখুন কিভাবে এই বরফের মধ্যে ড্রাইভাররা, মানে কতটা পটু, যে এই বরফের রাস্তার মধ্যে সুন্দরভাবে চালিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে লর্ড অল্টো সব করে। তো আমি এই মুহূর্তে আমার রুমে আছি, এই হচ্ছে আমার রুম। আর রুম থেকে দেখা যাচ্ছে হেভি স্নোফল, মানে এতটাই স্নোফলে মজা করছি, এতটাই স্নোফলে আনন্দ করে আসলাম। এবার রুম থেকে জাস্ট এনজয় করব। দূরের বাড়ি, গাড়ি, রাস্তা ঘাট, প্রকৃতি, গাছপালা সব কিন্তু এবার বরফের চাদরে পুরো ঢেকে যাবে। আস্তে আস্তে মানালি সেজে উঠবে তার এরকম শীতকালীন সৌন্দর্যে, যেটা দেখার টানে দূর দূর থেকে টুরিস্টরা আসেন এখানে। এবং আপনারাও তাড়াতাড়ি চলে আসুন, এবং আমরাও এসেছি। আজকে যদিও আমাদের মানালিতে শেষ দিন, কিন্তু এতটাই স্নোফল আমরা মজা করলাম, আনন্দ করলাম, সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবার আমি এখানে বসে আরামসে এখন স্নোফলের মজা নেব। হাত পা শরীরে আর কিছু নেই, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টিতে, মানে স্নোতে ভিজে পুরো শরীর খারাপ না এসে যায়। এক্ষুনি আমি একটা ওষুধ খেয়ে নেবো, নাহলে মানে আমার জ্বরে পড়ে যাবো। মানে এতটাই আমি স্নোতে মজা করেছি। যাই হোক, আপনাদেরও বলবো আপনারা আসুন এবং এনজয় করুন। দেখুন কারেন্টটা অফ হয়ে গেল। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মানালিতে। এই সময় হেভি স্নোফল হচ্ছে, আর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চারিদিকটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। এই টানেই কিন্তু সমস্ত পর্যটকরা, সমস্ত ট্যুরিস্টরা বারে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় আসে। আজকে 23শে জানুয়ারি, আজ থেকে এই স্নোফল চালু হলো। মানালি বা সিমলা যেখানেই বলুন না কেন, দারুণ, জাস্ট দারুণ লাগছে। চারিদিকটা দেখুন, গাছপালাগুলো দেখুন। ওফ, কোথায় ছেড়ে কোথায় আপনাদের নিয়ে যাব। জাস্ট এই মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এই দেখুন, হাত ফাত আর কিছু নেই, হাতের আর কিছু নেই আমাদের। ওই হচ্ছে আমাদের হোটেল,
সাবাইন ওই হোটেলেই আমরা আছি, জানালা থেকে দেখছিলাম, এবার বাইরে চলে এসেছি। মানে জাস্ট ভাবা যাচ্ছে না। উফ ভাই কেমন লাগছে বল, কেমন মজা করছিস? জীবনে প্রথম এরকম স্নোফল আমি পেয়েছি, হ্যাঁ। ভালো লাগবে না? আর যারা স্নোফল আগেও দেখেছে পরেও স্নোফল সবসময় ভালোই লাগে, সবসময় ভালোই আর লাগে। এখন লাইভ হচ্ছে বন্ধু, লাইভ মানে সত্যি সেরা সেরা। আহ! আরে মাথায় কেন, মাথায় মারতে নেই, গায়ে মারতে হয়, গায়ে গায়ে। তো মেরে ফেলবে আমাকে, দেখ ঘুরতে এসে আমাকে মেরেই ফেলবে ও। মানে যাই হোক, সব ছাড় সব ছাড়, মজার কাছে সব ছাড়। আজকে সব ছাড় নাকি ভাই বল, সাকসেস তো? পুরো সাকসেস, এই ট্রিপ সাকসেস। এই ট্রিপ সাকসেস। কালকে থেকে ওয়েদার রিপোর্টে দেখছি কিন্তু বিশ্বাস হচ্ছিল না। সত্যি আগে অনেকবার এরকম দেখেছি যে বরফ পড়বে, কিন্তু পরে হয়তো পাহাড়ের উপরে কিন্তু পড়ে। শহরের মধ্যে, একদম মানালি শহরের মধ্যে এই অবস্থা কন্টিনিউ। আর যখন শুরু হয়েছিল থোকা পড়ছিল, থোকা পড়ছিল সকালবেলা 6টা নাগাদ। এখন তো একটু 7:30 8টা বেজে গেছে, তখন তো থোকা পড়ছিল। দেখুন একটা মজার জিনিস দেখুন, কি সুন্দর 9-7 मक्खन भाई का। এই তো দেখুন আমাদের ড্রাইভার দাদা কিরকম ডান্স করছে দেখুন আনন্দে। ও কেউ বলবে এক্ষুনি দাদা আমাদেরকে চণ্ডীগড় নিয়ে যাবে। তো বন্ধুরা আমরা হোটেল থেকে এবার বেরিয়ে যাচ্ছি। গাড়ি অতি সাবধানে আস্তে আস্তে ড্রাইভার দাদা চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আপাতত মানালি থেকে বেরোই, তারপর আজকে এখন আমরা যাচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন আছে নিউ দিল্লির উদ্দেশ্যে। চণ্ডীগড়ে আজকে সন্ধ্যাবেলা 6টা 23-এ ট্রেন আছে, আর রাত্রিবেলা 11টার সময় পৌঁছাবো দিল্লিতে। কালকে আবার দিল্লি থেকে আছে রাজধানী, কালকে দুপুর 12টা 50-এ আছে রাজধানী, পরের দিন হাওড়ায় গিয়ে পৌঁছাবো। তো এই মানালি, সিমলা মানালি। বন্ধুরা কিছু ঘন্টাই হলো, তাই এই অবস্থা। আজকে সারাদিন এরকম হতে থাকলে রাস্তা একদম ঘুরে যাবে, আর মানে গাড়ি বেরোতেই পারবে না। হ্যাঁ আবার দেখা হবে, টাটা। এই হচ্ছে মেলে এখন এই মুহূর্তে প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর। এখানে প্রচুর স্নোফল হচ্ছে। टाइम पे आए, अगर आ जाते तो फंस जाते क्योंकि बर्फ है, गाड़ियाँ चलती नहीं है। ऐसे गिरेगा ना, कुल्लू में गिर जाए। দেখুন গাড়ি কিভাবে জমে যাচ্ছে, ঘর দৌড়। হ্যাঁ জি आने के समय तो वो रास्ता से हम लोग उठे थे ना। ভাই এখন ভিজছে, এখন বাইরে দাঁড়িয়ে ভিজছে। ওই ট্রেন পাবো না, ওই ট্রেন পাবো না, মানে চণ্ডীগড় থেকে দিল্লি ট্রেন পাবো না, বুঝতে পেরেছিস? তাহলে কি ওই কোনো না কোনো ট্রেনে করে জেনারেল করে বা কোনো কিছু করে অ্যারেঞ্জ করে দিল্লিতে আসতে হবে। দিল্লিতে কালকে আমাদের একটাই ট্রেন, দিল্লি থেকে হাওড়া, ওইটা মিস না করলেই হলো। ওটা মিস হবে না আশা করি, ওটা মিস হওয়ার কোনো চান্স নেই। এই জাস্ট আমাদের এই 4-5 ঘন্টা, মানে চণ্ডীগড় টু দিল্লি কিছু একটা করে চলে যেতে হবে।
হ্যাঁ আমরা কি হতাম, আজকে গিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম, এই ঘুমটা হয়তো হবে না, কালকে হয়তো ভোরবেলা পৌঁছাবো বা কালকে হয়তো বেলা 7টা-8টায় পৌঁছালাম, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। হোটেলে চল। এই মুহূর্তে মানালিতে প্রচণ্ড পরিমাণ স্নোফল হচ্ছে, গাড়ি আমাদের পুরো জামে আটকে গেছে। তো তাই আমি একটুখানি নামলাম, বাট নেমে একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আঙ্কেল পাঞ্জাবি, কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে। আঙ্কেল আমার জন্ম ওখানে আছে বাবা। আপনার জন্ম কলকাতায়? হ্যাঁ কলকাতা। বাহ, খুব বেহালায় জন্ম ছিল আমার। হ্যাঁ, আমি ভবানীপুরে খালসা স্কুলে পড়েছি। বাহ, বালানন্দ কাছে আমার জন্ম আছে, বেহালায় পার্কপাড়াতায়। খুব ভালো, খুব ভালো। তো আমার চ্যানেলে আঙ্কেলের তো ভিডিও থাকবেই, ঠিক আছে। আঙ্কেল আপনার নাম কি বলুন? আপনি চণ্ডীগড়ে আসেন, আমি ট্যাক্সির কাজ আছে আমার। আচ্ছা, আমি এখন ট্যাক্সি চালাই, আমার গাড়ি দাঁড়িয়ে আছে। বাহ, আমরা চণ্ডীগড়েই যাচ্ছি, আমাদের 6টার সময় ট্রেন আছে, ওই ট্রেনটা যে মিস করবো। বাট আজকে চণ্ডীগড় থেকে আমরা রাতের বেলা দিল্লিতে পৌঁছাবো, কালকে আমাদের রাজধানী আছে, ওটা করে বাড়ি যাবো। বাহ, ঠিক আছে, ভালো আছে, ভালো থাকবে। এই যে আমাদের গাড়ি এবার ছেড়ে দেবে, এবার আমি উঠে যাই। গাড়ি এবার আস্তে আস্তে ছাড়ছে, মানে দারুণ লাগে, দারুণ। এই হচ্ছে আমাদের গাড়ি, আস্তে আস্তে এগোচ্ছে, হেভি লাগে, হেভি। আর এই মুহূর্তে পাহাড়ি নদীটাকে জাস্ট দেখুন, কি সুন্দর লাগছে। বরফও পড়ছে আর নদীও তার স্রোতে বয়ে চলেছে। ও সেরা সেরা। আমার গাড়ি অনেকটা এগিয়ে গেছে আমাকে ছেড়ে। তবে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে যারা ঘুরতে আসছেন, যারা এখন ফেসে গেছেন, তাদের ওই লাগেজ নিয়ে হোটেল অবধি যাওয়াটা কিন্তু সত্যিই ভীষণ চাপ। এটা কিন্তু সত্যিই সমস্যার বিষয়। এ দেখুন কত মানুষ যাচ্ছেন, কত মানুষ আনন্দ মজা করছে। এই হচ্ছে আমাদের নেগিজির গাড়ি, এই হচ্ছে। খুব ভিড়। গাড়ি এখন আমাদের আটকে গেছে বরফে, চাকা স্কিড করছে। একেই বলে জীবন। এবার আমাদের ঠেলতে হবে গাড়িকে, এবার আমাদের ঠেলতে হবে।
এখন ভয়ঙ্কর জ্যামে ফেঁসে গেছি। কিভাবে যে চণ্ডীগড় পৌঁছাবো আমরা নিজেরাই জানি না। কখনো গাড়ির চাকা স্কিড করছে, কখনো রং সাইড দিয়ে গাড়ি ঢুকে আসছে, কখনো আমাদেরকে নেবে গাড়ি ঠেলতে হচ্ছে। মানে একটা মানে কি যে বিভীষিকার মধ্যে পড়েছি। বরফ খুব ভালো আবার খুব খারাপ। এতটাই বরফ জমে গেছে যে আমাদের গাড়ি আর এগোচ্ছেই না। ওই যে দূরের বরফের স্তরটা দেখে বুঝতে পারছেন একটা গাড়ির ওপর অব্দি বরফ জমে গেছে। মানে এইরকম লেভেলের বরফ সামনেও জমে আছে। এবার গাড়ি টেরে বেঁকে যাচ্ছে, যার ফলে মানে 6 থেকে 7 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছি। মাত্র 1 কিলোমিটার হয়েছে আমরা গেছি। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 6:30। আমরা সকাল 9টার সময় হোটেল থেকে বেরিয়েছি, জাস্ট 1 কিলোমিটার আসতে পেরেছি। এতটাই বরফ হচ্ছে, দেখো আমাদের গাড়ির চালে এতটা বরফ জমে গেছে, এর থেকেও। আর নিচে 2 থেকে 3 ফুট, সাইডে দেখলে বুঝতে পারবে 5 থেকে 6 ফুট গাড়ির থেকে বেশি উঁচু হয়ে গেছে। এখানে আমাদের 2টো ট্রেন মিস হয়ে গেল। আজকের চণ্ডীগড় থেকে দিল্লি ট্রেনও মিস হয়ে গেল, কালকে কনফার্ম দিল্লি থেকে হাওড়া ট্রেনও মিস হয়ে যাবে। শতাব্দী আর রাজধানী মিস হয়ে গেল। তো কী করা যাবে এখন? উপায় কি? সারাক্ষণ গাড়িতে বসে বসে পুরো বোর। তার কি করা যাবে? খেলতে হবে ফুটবল। না, যাই হোক, মজা করছিলাম। এটা খুবই রিস্কের জিনিস। বরফ যতটা ভালো, স্নোফল যতটা ভালো, আবার তার ততটা খারাপও দিক আছে। এই হচ্ছে খারাপ দিক। এখন আমাদের একটাই উপায় যে আমরা উল্টো দিকের দেখি কোনো যদি হোটেল পাই, দিয়ে আজকে রাত কাটাই। তারপরে কালকে ভাবা যাবে। কালকে যদি বরফ না পড়ে, যদি স্নোফল না হয়, তাহলে আমরা কি করব? গাড়ি যদি এগোয়, তবে মনে হচ্ছে না এগোবে বলে আমরা 2-3 দিন। আবার দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সেই মানে মরার ওপর খাড়ার ঘা যাকে বলে। যাই হোক, প্রচন্ড পরিমাণ ঠান্ডা। এখন -10 ডিগ্রি মানালিতে। কারেন্ট অফ হয়ে গেল। আমার মনে হয় হোটেলে চলে যাওয়াটাই আমাদের বেটার। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমাদের থাকার কথা ছিল দিল্লিতে, কিন্তু আমরা আছি মানালিতে। কারণ একটাই, যেখানে হেভি স্নোফল হচ্ছে 2 দিন ধরে, গাড়ি মাত্র 2 কিলোমিটার আসতে পেরেছে। মানে আমাদের যে হোটেল ছিল মানালি ম্যালের পাশেই, সেখান থেকে কাল সকাল 9টায় গাড়ি ছাড়া হয়েছে। আর 2.4 কিলোমিটারই আমরা আসতে পেরেছি। মানালির একটি জায়গায় আমরা আছি, যেখানে দেখুন এখন মানে কি বলবো, সেই মুষলধারে বৃষ্টি পড়ে, সেরকম মুষলধারে এখানে স্নোফল পড়ছে। এবার যেন এটা আমাদের কাছে একটা শাস্তি রূপে এসে দাঁড়িয়েছে। রাস্তা পুরো বন্ধ, প্রায় 3 থেকে 4 ফুট রাস্তার উপর বরফ জমে গেছে। কোনো গাড়ি যাচ্ছে না, গাড়ি পুরো স্তব্ধ হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণ স্নোফল হওয়ার ফলে আমাদের কবে বাড়ি যাব সেটা একটা অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেও জানি না কবে এখান থেকে মুক্তি পাবো। কালকে আমরা নিচে নেবে গাড়ি ঠেললাম, অনেকে পড়ে গেল বরফের মধ্যে, কোনোভাবে নিজেদের গাড়িটাকেও বার করতে পারলাম না। এখানে 4x4 গাড়িও কাজ করছে না, কারণ এতটাই জ্যাম হয়ে আছে। রাস্তাতে বরফ সরানোর যে গাড়িগুলো আছে সেইগুলো কাজ করছে না, কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণ বাজেভাবে জ্যাম হয়ে আছে। আর বিশেষ করে বড় বড় ভলভো বাস এবং সরকারি যে বড় বড় বাস, সেগুলোর জন্য কিন্তু রাস্তাঘাটে এতটাই মানে জ্যাম হয়ে আছে। সেই জ্যাম কাটানো, সেই জট কবে কাটবে? আজকে একটু সানি ওয়েদার হওয়ার কথা ছিল, ওয়েদারে দেখা ছিল, কিন্তু না, আবার স্নোফল চালু হয়ে গেছে। তো আমার যা মনে হচ্ছে এখানে আমরা 2-3 দিন ফেঁসে যাবো। তো আপনারা যদি বরফে মানে স্নোফলের সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি আসতে চান, তো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং আপনাদের অনেক টাকা কিন্তু খরচা হবে, সেটাকে মাথায় রেখে তবেই আসবেন এবং অনেক কষ্ট করে। কারণ কালকে আমরা তো তাও রাস্তার পাশে একটি হোটেল পেয়ে গেছি, 2000 টাকা নিয়েছে, বেশি বলছে, কিন্তু তাও আমাদের নিতে হয়েছে। আরও অনেক গেস্ট যারা মানালিতে এই সময় আসছিলেন, তারা কি করেছে, তারা প্রায় 5-6 কিলোমিটার ধরে হেঁটে হেঁটে বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী স্ত্রী অত বড় বড় লাগেজ নিয়ে বরফের মধ্যে টানতে টানতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো রকমে এই রুমে এসেছে। আমরা তো দেখলাম 11:30-12টার সময় কথা বললো ওরা মানালিতে মানে ঘুরতে আসছিল। ওদের মানে ঘুরতে আসার কি বলবো, যে ঘুরতে আসছিল শুরুতেই এত বরফ পেয়ে গেছে, তাই জন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে আসবেন। এখন এই হচ্ছে আমাদের রুম। এই রুমে
11টা বাজলেই আমাদের কালকের দিন শেষ হয়ে যাবে, আবার আমাদের আর একদিনের জন্য রুম নিতে হবে। আর এই হচ্ছে বাইরের পরিস্থিতি, দেখুন এই দেখুন পুরো গাছ বরফে ভরে গেছে, বাড়ির চাল থেকে শুরু করে সব কিছু পুরো বরফে ভরে গেছে। এই হচ্ছে এখন কারেন্ট পরিস্থিতি, গাড়িতে পুরো বরফ পড়ছে। এইবার এখান থেকে কি করে আমরা উদ্ধার পাবো সেটাই দেখার। আমরা এই যে মানালির এই এত বরফের মধ্যে থেকে বেরিয়ে নিচে যেতে পারি, মানে চণ্ডীগড় যেতে পারি, সেটাই দেখার বিষয়। এটা আমাদের এখন টেনশন হচ্ছে, দেখা যাক কি হয়। বন্ধুরা গুড মর্নিং, মানে ব্যাড মর্নিং আর কি, ব্যাড মর্নিং। এইভাবে গাড়ি ফেঁসে গেছে, আর আমাদের গাড়ি রাত্রিবেলা এখান থেকে 5 কিলোমিটার দূরে চলে গেছে, ক্লাত অবধি, ক্লাত বলে একটা জায়গায় 5 কিলোমিটার দূরে চলে গেছে। এখন শুরু হবে আমাদের সেই যুদ্ধ, হেঁটে হেঁটে যত প্যাসেঞ্জার এইভাবে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছে, আমাদের এখন 5 কিলোমিটার এইভাবে হাঁটতে হবে। তবু আমি বলবো ড্রাইভার বুদ্ধিমানের কাজ করেছে যে কিছুটা এগিয়ে গেছে পুরো রাত্রে। আর পুরো রাত্রে আমরা এই হোটেলটায় স্টে করলাম। তো বরফে আসলে কিন্তু এরকম একটা সমস্যা হতে পারে। এটা হচ্ছে মানালির ম্যাল থেকে 2.5 কিলোমিটার দূরে, দেখাই আপনাদের। হোটেল থেকে বের করে দিয়েছে, কারণ হোটেল আগে থেকে বুক করা ছিল, আজকে থাকা যাবে না, থাকার চেষ্টা করছিল। তো অনেকে তো যুদ্ধ করছে, এসে হোটেল দিতেই হবে, রুম লাগবেই, মানে পাগল হয়ে গেছে মানুষ। তো দেব ভাইয়া যে গাড়ি এই হচ্ছে মানালির অবস্থা। তার রাত থেকে আমরা এখানে আটকে পড়েছিলাম, এই দেখুন লম্বা লাইন, গাড়ি পুরো আটকে গেছে, লোকজন হেঁটে হেঁটেই যাচ্ছে। কতটা রিক্সে যে এখান দিয়ে নামলাম সে আমিই জানি। পড়ে গেলে দাঁত মুখ ভেঙে যাবে, আর বাড়ি যেতে হবে না এখানে। কতটা রিক্স যে নাবা, এই সত্যি বরফ যতটাই মজার ততটাই ভয়ঙ্কর। এই গাড়িগুলো কি করছে, কোনটা দিয়ে যাব, কি দিয়ে যাব? পুরো সাদা ফ্রেশ বরফ, কিন্তু হরকে পড়ে গেলেই হয়ে গেল। খুবই আস্তে আস্তে পা টিপে টিপে যেতে হবে। এই বাসগুলো দেখুন এমনভাবে টেনে বেঁকে আছে, কিভাবে যাব বুঝতেই পারছি না। মানে রাস্তা সমান নেই, সেটা গাড়ির টালমাটাল অবস্থার ফলে কেউই ঠিকভাবে যেতে পারছে না। দেখুন এখানে কত কষ্ট করে সিলিন্ডার থেকে শুরু করে খাবার দাবারও নিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো সকাল থেকে কিচ্ছু খাইনি। যে হোটেলে ছিলাম সেই হোটেল বলছে যে দুপুরবেলা যে ডিনার দিয়েছে সেটাই অনেক, মানে আমাদের ওপর যেন কৃতার্থ করে দিয়েছে। কিচ্ছু নেই, একটা দোকানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, এত লোকজন গাড়িতে আটকে আছে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। মাথাটাও ঘুরছে হালকা হালকা, এই ঘুরকে যাচ্ছিলাম এক্ষুনি, মাথাটাও ঘুরছে হালকা হালকা, কী যে করবো। আর পিঠে একটা ভারী ব্যাগ, তাও ভাগ্য ভালো যে বড় লাগেজটা গাড়িতে আছে। আর ড্রাইভারটাকেও ভালো বলতে হয় যে হেঁটে হেঁটে অন্তত 5 কিলোমিটার আগে এগিয়ে এসছে। তার মধ্যে জুতো ভিজে গিয়ে, মোজা ভিজে গিয়ে এখন পা যন্ত্রণা করছে। কী যে হবে ভগবানই জানে। চাকাতে তো প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে এসছি, ওদিকটা একটু দেখাও। কত কষ্ট করে হেঁটে আসলাম, পুরো পড়ে গেলাম, পা একদম এতটা ঢুকে গেল। এসে একটা এখানে দোকান দেখতে পেলাম, সেই দোকানে জিজ্ঞেস করলাম যে দিদি ম্যাগি হবে, রুটি হবে, পরোটা হবে? বলছি কিচ্ছু নেই, বিস্কুটও নেই। মানে এত লোকজন গাড়ি নিয়ে আছে, দেখুন কে আবার ছোটো লোকের মতো কিরকম জোরে চালিয়ে চলে গেল, মানে 4x4 গাড়ি। এত মানে এখানে লোকজন গাড়ি থেকে খাবার নিয়ে এসে খাবারও শেষ, মাথা ঘুরছে, কীভাবে যে যাবো 5 কিলোমিটার বুঝতেই পারছি না। অতি কষ্টে একটি দোকান পেলাম, জানি না খাবার আছে কিনা, জিজ্ঞেস তো করি। আর পাচ্ছি না বাবা, কখনো ড্রেনে পা দিয়ে দিচ্ছি, কখনো এমনি চলে যাচ্ছি। এই হচ্ছে মজা, যে ড্রেন বরফে ঢেকে আছে, এই ড্রেন পা দিয়ে দিলে পুরো পা ঢুকে যাচ্ছে। প্রায় অনেকটা পথ হেঁটে আসার পর একটা দোকান পেলাম, সেখানে ভাত আর চিকেন গরম গরম দিল। এটা যেন এখন অমৃত আমাদের কাছে, অমৃত। আর পাচ্ছি না, জাস্ট খুব কষ্ট হচ্ছে। চালটা একদম সেদ্ধ হয়নি, পুরো মনে হচ্ছে না আমি ধান খাচ্ছি, সেদ্ধই হয়নি। যাক কোনো রকমের পেটটা ভরাই।
বরফ না, বরফ দূর থেকে দেখতেই ভালো লাগে, সেটা যারা ফিল করে প্রথমেই 1-2 ঘন্টা 3 ঘন্টায় হেভি লাগে, তারপরে দম বেরিয়ে যায়। কিছু কিছু রাস্তা ফাঁকা করছে, আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। যেই নিউজে বা ভিডিওতে দেখেছে যে পাহাড়ে বরফ পড়া শুরু করেছে, অমনি এখন গাড়ি আসার ভিড় দেখুন, কত গাড়ি আসছে, কত টুরিস্ট আসছে, ওরা জানেই না যে কি অবস্থা খারাপ হতে চলেছে এখানে। আজকে তো পুলিশকে দেখতে পাচ্ছি, আজকে একটু পুলিশ দেখতে পাচ্ছি। কালকে এত স্নোফল ছিল, কালকে কোনো পুলিশই ছিল না। बस चलते रहो, कदम कदम बढ़ाए चल, खुशी के गीत गाए चल, 10 किलोमीटर पैदल तुम अकेले चल। যে যেখানে পৌঁছাচ্ছে সবাই নিজের মতো করে মজা করছে, গাড়ি থেকে নেবে। মানালিতে যেতে পারুক আর না পারুক, নিচের রাস্তাতেই মজা করছে। সেই যে দেখা যাচ্ছে দূরে এই যে গাড়িগুলো, আমাদের এখন হাঁটতে হাঁটতে এরমভাবে যেতে হবে, কত যে এখন হাঁটতে হবে। আবার ড্রাইভার আমাদের লোকেশান পাঠালো, এখান থেকে আরও 6 কিলোমিটারের মতো দেখাচ্ছে। 6 কিলোমিটার আরও হাঁটতে হবে, অলরেডি 4-5 কিলোমিটার হেঁটে ফেলেছি, আরও 6 কিলোমিটার হাঁটতে হবে। এবার গাড়ি যে কোনো যে এরকম সাবধানে ভাই, কোনো যে এরকম লরি বা কাউকে যে রিকোয়েস্ট করবো সেই উপায়ও নেই, কারণ এটা সেই জ্যামে আটকে যাবে। তার থেকে হেঁটে যাওয়াই ভালো, আমার মনে হয় আস্তে আস্তে হেঁটে যাওয়াই ভালো। এইখানে একটা সেই লম্বা ছাতা বা লাঠি হলে খুব ভালো হতো, তাহলে এই যে ভরকে পড়ে যাওয়ার ভয়টা থাকতো না। তাই এই যে আমরা প্রায় 7 থেকে 8 কিলোমিটার মতো হেঁটে আসলাম এখানে আবার কিছুজন পরিষ্কার করছে, আর আমাদের গাড়ি অনেকটাই এগিয়ে গেছে। এখান থেকে আবার হাঁটতে হাঁটতে যাই, অনেকটাই এগিয়ে গেছে আমাদের গাড়ি। এই হচ্ছে সমস্যা। কিছু লোক এখানে মানালির উদ্দেশ্যে এসে এখানেই হাঁপিয়ে গেছে। অনেক টুরিস্ট এসছে, কারণ কি কালকে বরফ পড়েছে, সেই দেখে অনেক টুরিস্ট এসছে। বড় লাগেজ থাকলে সত্যি খুব প্রবলেম। ও পার পাচ্ছি না, জীবনে নর্মাল রাস্তায় কোনদিন 5 কিলোমিটার হাঁটিনি, এখানে 10-12 কিলোমিটার হাঁটতে হচ্ছে। আর পারা যায়? উফ, জগন্নাথ বাবা আমার গাড়িটাকে দেখিয়ে দাও একটু। তোমরা তো আর পাচ্ছি না কিছু খাওয়া। জল খাও। তোরা কেন আসছিস ভাই? পালাও ভাগো। এখনো 10 কিলোমিটার, ভাগো সব, এসো না মানালিতে, এসো না। ওই একদিনই যা আমরা বরফ দেখে নিয়েছি, এখন উফ আর পড়া যাচ্ছে না। আস্তে আস্তে বরফ গলছে, বরফ গলে গলে জলটা নামছে, আর আমরা পুরো পায়ের আর কিছু নেই, পা পুরো হেজে গেছে, পায়ের আর কিছু নেই। একদিকে চলছে রাস্তা পরিষ্কারের কাজ, আর একদিকে উঠছে এটা। ঘুরতে গেলে এটাই মজা। গাড়ি ফেসে আসবে, কি হয়েছে, সবাই খুব মজা করছে। এই দেখো গাড়ি পুরো জ্যামে আটকে আছে, কখন ওরা মানালি পৌঁছবে তার কোনো ঠিক নেই, কিন্তু মজা চূড়ান্ত লেভেলের হচ্ছে। খাওয়া আগে চকলেট খুবই প্রয়োজন, তাই তো? একদমই তাই, চলার পথে এনার্জি পাওয়া যাবে, আর গাটাও গরম থাকবে। হ্যাঁ, কোথা দিয়ে হাঁটতে হচ্ছে দেখুন, কোথায় পা দিতে হচ্ছে। ও
কিছু লোকজন এরকম গাড়ির সাহায্য নিচ্ছে, বাট গাড়ি তো সেই জামে গিয়ে আটকে যাবে, তার হচ্ছে হেঁটে যাওয়াটাই বেটার আমার মনে হয়। আমরা এসে গেছি আমাদের গাড়ির কাছে, আর কিছুটাই। আর নদীও যাচ্ছে, বাসও যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই হচ্ছে ব্যাস নদী, ব্যাস রিভার বয়ে চলেছে তার আপন ছন্দে। আচ্ছা, এই যে টিকিট কেটে নিলাম আমরা, ওই 2 কিলোমিটার মতো, ভাড়া নিল 40 টাকা, 20 টাকা করে দুজনে। এই বাস যাবে দিল্লি অবধি, দিল্লি অবধি এই বাস হরিয়ানা হয়ে চলে যাবে দিল্লি অবধি। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গাড়িতে। আমাদের গাড়ি এই যে 7181 নেগি। खाना खाया? हम लोग इतना पैदल आया, कुछ खिलाइए। लीजिए लीजिए। আমাদের গাড়ি থেকে সবাই বরফ নিচ্ছে দেখুন। আর সবাই সেই নদীতে নেমে গেছে দেখুন। এরা কখন যে উপরে গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, ভালো লাগছে, আমরা কিছু তো আনতে পেরেছি বরফ ওদের জন্য। অবশেষে আমাদের গাড়ি একটা সেফ জোনে এসে পৌঁছালো, অর্থাৎ কুল্লুর কাছাকাছি এসে পৌঁছালো। এই হচ্ছে গাড়ি। এবার রাস্তাঘাট পুরো ফাঁকা। এবার আমরা রাত্রের মধ্যে চণ্ডীগড় পৌঁছে যাবো, 9টা কি 10টার মধ্যে আমরা চণ্ডীগড় পৌঁছে যাবো। এবার কফিটা একটু খাই। এখন দাঁড়িয়ে আছি ময়ূর রেস্টুরেন্টের সামনে। যাওয়ার সময় ময়ূর রেস্টুরেন্টে খেয়েছিলাম যখন কাসল গিয়েছিলাম, তো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। এখন আমরা যাচ্ছি চণ্ডীগড় স্টেশনে, আর 3 ঘন্টা বাকি আছে।